আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে মহান জাতীয় সংসদের আজকে প্রথম একটি অধিবেশন এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি সারাদিন যাবৎ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনার পরবর্তীতে বাংলাদেশের গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার ধারা অনুযায়ী একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু এবং সাবলীল একটি ইলেকশনের পরবর্তীতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই সরকারের আজকে পদচারণায় মুখরিত হয়েছে জাতীয় সংসদ ভবন এবং সারাদিনই এক আমেজ এবং উদ্দীপনা ছিল। তো এই সংসদের আজকের এই অধিবেশনকে ঘিরে সরকার দল এবং বিরোধী দল সহকারে যারা মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হিসাবে মনোনীত হয়েছেন তাদের মধ্যে আমি নিশ্চিত বলা চলে যে তাদের মধ্যে একটি প্রস্তুতি ছিল যে নির্বাচনকে কেন্দ্র করে আমি কি করব, নির্বাচনের পরবর্তীতে সংসদকে কেন্দ্র করে আমি কি করব, বা সংসদের অধিবেশনকে কেন্দ্র করে আমাদের ভূমিকা কি থাকবে সেই বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং মেম্বার অফ পার্লামেন্টেরিয়ান যারা ছিলেন তাদের একটি প্রস্তুতি ছিল। তারই প্রেক্ষাপটে সরকার দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের কিছু কাজ ছিল, তাদের কিছু পরিকল্পনা ছিল, যেমন স্পিকার কে হবে, ডেপুটি স্পিকার কে হবে, তারপরে হচ্ছে আরও নানান আনুষঙ্গিক বিষয় রয়েছে সেগুলো ছিল। এবং যে সমস্ত বিলগুলো তত্ত্বাবধায়ক সরকার বা যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদের সময় যে বিলগুলো উত্থাপিত হয়েছিল সেগুলোর কি প্রক্রিয়া হবে, কিভাবে কি করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে সরকারি দলের একটি প্রস্তুতি ছিল। পাশাপাশি আমাদের যে বিরোধী দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে যে শক্তিটি সংসদের আসনের মধ্যে মেম্বার অফ পার্লামেন্টের দিক থেকে, আসন সংখ্যার দিক থেকে যারা দ্বিতীয় হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপির সমন্বয়ে যে যৌথ জোট, তাদেরও কিন্তু একটি প্রস্তুতি ছিল সংসদকে কেন্দ্র করে, আজকের এই অধিবেশনকে কেন্দ্র করে। তো এটি কি ছিল বা তারা কোন ধরনের প্রক্রিয়া, যেমন এখানে অনেক সদস্য আছে যারা নতুন মেম্বার অফ পার্লামেন্টে গিয়েছে, তবে তারা দক্ষ, যোগ্য। এখন তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিটুকু কি ছিল সেরকম একটি ভাবনা বা চিন্তা যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন তাদের মধ্যে হয়তো বা ছিল যে জাতীয় সংসদের আজকের এই প্রথম অধিবেশনে সচরাচর যেটি ঘটে, সরকারি দল এক বিষয় উত্থাপন করবে, বিরোধী দল সেই বিষয়ের মতবিরোধ জানাবে, স্বাভাবিক একটি বিষয়। সংসদীয় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে সেখানে এটি একটি খুবই স্বাভাবিক বিষয়। তো এই প্রেক্ষাপটে আজকের জাতীয় সংসদ যে অধিবেশন ছিল সেটিকে ঘিরে বিরোধী দলের কোন ধরনের মনোভাব ছিল, সেটি কি ছিল, কি হবে, এইটি অন্তত যারা রাজনৈতিক সচেতন মানুষ ছিল তারা অনেকটাই টাহর করতে পেরেছে। তবে আমি একটু ভিন্ন প্রক্রিয়ায় করেছি, সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামের তারা প্রধান বিরোধী দল হিসেবে এই প্রথম সংসদের মধ্যে গিয়েছে, যার কারণে মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সিস্টেমে তারা প্রথম গিয়েছে, তো যার কারণে অনেকটা তারা আনারি সংসদের এই সিস্টেমটার মধ্যে, বা এই যে ভারটা তাদের উপরে অর্পিত হয়েছে, যে দায়িত্বটুকু তাদের উপরে অর্পিত হয়েছে সেটি নতুন। এবং নতুন মানুষ যখন কোনো নতুন রাস্তা দিয়ে চলে, তো তাদের কাছে রাস্তা নতুন হওয়ার কারণে নানান ধরনের ভুল করতে পারে, বাট তাদের মধ্যে যদি ওই পথচারী খুব সচেতন হয় তবে অনেক সচেতন চিন্তা ভাবনা নিয়েই রাস্তাটুকু পার হয়। তো আমরা জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে দেখেছি, কিংবা বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, তারা এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। জামায়াতে ইসলামী আজকের অধিবেশনে তারাও একটি নিশ্চিতভাবেই কোনো একটি প্রস্তুতি নিয়ে এসেছিল যে সরকারের কোনো একটি বিষয় তারা দ্বিমত পোষণ করবে, তবে সেটি কি হবে। তো আমি যেটি ভেবেছিলাম সেটি হচ্ছে তারা নিশ্চিত আমাদের যে বর্তমানের মাননীয় রাষ্ট্রপতি রয়েছেন চুপ্পু সাহেব, যাকে নিয়ে আমি জানি অনলাইন গণমাধ্যম সহকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাকে নিয়ে বেশ তোড়জোড়ে আলোচনা চলছে। উনি একটা বলা চলে এক ধরনের মানে উভয় সংকটের মধ্যে পড়েছেন, যে আওয়ামী লীগের যারা মতাদর্শী রয়েছে, অ্যাক্টিভিস্ট রয়েছে, তারাও খুব জোরে সুরে ওনাকে বকাবকি, গালাগালি, মানে গালমন্দ করছেন, এবং বিএনপিরা যারা রয়েছেন সরকারে তারা তো করছেনই, জামায়াতেরা তো তাদের তো বলাই বাহুল্য তারা কোন ধরনের বকাবাকি বা কোন ধরনের গালমন্দ ওনাকে করতে পারেন। সো এই প্রেক্ষাপটিতে যে জামায়াতে ইসলামের যারা ছিলেন, যারা
এই জামায়াত এবং এনসিপির যে বিরোধী দলীয় জোট ছিল, তারা বেশ জোরে সোরেই এক ধরনের প্রস্তুতি নিয়ে এসেছিলেন যে যদি চুপ্পু সাহেব সংসদে এসে বক্তব্য দিবেন, আর এই বক্তব্যের মধ্যে তারা এই বিষয়টিকে নিয়েই তারা মূলত প্রতিবাদ কিংবা ওয়াকআউট কিংবা যে বিরোধী মতাদর্শ পোষণ করার যে মানসিকতা আমরা সংসদ ভবনে দেখি, সেটি তারা পোষণ করবেন। যখন চুপ্পু সাহেব আসলেন, বক্তব্য দেওয়া শুরু করলেন, তখন আমরা দেখেছি জামায়াতের প্লে কার্ড নিয়ে তারা তাদের যে ন্যায্য যে দাবি, যার ন্যায্য যে গণতান্ত্রিক অধিকার সংসদ ভবনে থাকে, সেটি তারা প্রকাশ করলেন। খুবই বিদঘুটে মানে ভয়ানক এক অবস্থা আমরা সংসদে দেখেছি। সংসদ জমবে এটা নিশ্চিত থাকতে পারেন, কারণ সংসদের মধ্যে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে সবগুলো আসনের মধ্যেই প্রায় খুবই যোগ্য নেতৃত্ব গিয়েছে, এবং জনগণের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে তারা প্রত্যেকেই কথা বলতে পারবে, এটা আমি নিশ্চিত বিশ্বাস রাখি। সো এই যে একটি অবস্থা সংসদের মধ্যে আজকে উত্থাপিত হয়েছে, এটি হচ্ছে আজকের এখন পর্যন্ত সংবাদ। কিন্তু আমার কাছে প্রশ্নটি আসে, আপনাদের কাছে আসে কিনা আমি জানি না, যে এই যে শত চড়াই উতরাই পড়ে সে 5ই আগস্টের পরবর্তী থেকেই চুপ্পু সাহেবকে পদত্যাগ করানো বা ওনাকে বরখাস্ত করার যে দাবি দাওয়া, আন্দোলন, তীব্র বিক্ষোভ ইত্যাদি আমরা অনলাইনে দেখেছি, বাস্তবিক অর্থে দেখেছি। পিনাকি সাহেব, তারপর ইলিয়াস সাহেব, তাদের এক ধরনের প্রক্রিয়া ছিল ওই চুপ্পু সাহেবকে নিয়ে। সো এগুলো আমরা দেখে এসেছি। এর পরবর্তীতেও চুপ্পু সাহেব টিকেই গেলেন, থাকলেনই, এবং চুপ্পু সাহেবকে রাখাই হলো। তারও কারণ ছিল সাংবিধানিক অনেক বাধ্যবাধকতা থাকে, তিনি যদি না থাকতেন তাহলে সাংবিধানিক একটি শূন্যতা তৈরি হতো স্থানটিকে ঘিরে। পাশাপাশি নির্বাচনকে নিয়েও একটি সংকট তৈরি হতো, যে নির্বাচন কবে হবে এইরকম একটি বিষয় থাকতো, যার কারণে রাষ্ট্রপতি হিসাবে ওনাকে রাখাটা অনেকটাই প্রয়োজন ছিল, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু আলটিমেটলি চুপ্পু সাহেবকে সবাই ভেবেছিল যে নির্বাচনের পরবর্তীতে হয়তো, বা আমরা যেটি দেখি বিগত সময় আমরা যেটি দেখে এসেছি, যে রাষ্ট্রপতি সাধারণত দলীয় ম্যান্ডেটে যারা সরকার গঠন করে তাদের ম্যান্ডেটের একজন লোক আসেন, কারণ রাষ্ট্রপতি পদটি খুবই সেন্সিটিভ। উনি চাইলেই সংসদ বাতিল করতে পারেন, যাচ্ছে তাই কাণ্ড ঘটে যাবে। 17 বছর পরে বিএনপি ক্ষমতায় এসেছে, জামায়াত ইসলামী হাফ ছেড়ে বাড়ছে। এই প্রেক্ষাপটে চুপ্পু সাহেব যদি এসে বলেন যে সংসদ আজকের মতো আজকে থেকে সংসদ বাতিল, তাহলে তো সাংবিধানিকভাবে একটি ভয়ানক ক্রাইসিস তৈরি হবে। এই প্রেক্ষাপটটির মধ্যে সবাই ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা চুপ্পু সাহেবকে পদত্যাগ করানো হবে, নতুন কোনো রাষ্ট্রপতি স্থলাভিষিক্ত হবেন। আনফরচুনেটলি তারেক রহমান সাহেব কিন্তু সেটি করলেন না এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। তো এটি নিয়ে প্রশ্ন আসতে পারে কেন করলেন না। আমার কাছে এই প্রশ্ন এসেছে, তবে আমি স্পষ্ট বুঝতে পারছি, আমি জানি যে মনে হয় এটি হবে, যে এই চুপ্পু সাহেব যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আওয়ামী বন্দনা এবং আওয়ামী লীগের যত সমস্ত বন্দনা প্রয়োজন তার প্রায় প্রত্যেকটি করেছিলেন। এবং আমরা জানি দলীয় সরকারের অধীনে যিনি রাষ্ট্রপতি হন তিনি দলীয় সরকার যে দল থাকে, যে রাজনৈতিক দল থাকে, সেই রাজনৈতিক দলের মদতপুষ্টই হন এবং এর বাইরে আনতে চান না। তো চুপ্পু সাহেব সেটি ছিলেন, আওয়ামী লীগের যথেষ্ট খাস একজন ভক্ত কিংবা গোলাম যাই বলি না কেন তিনি ছিলেন। এবং তার বক্তব্যের মধ্যে আমরা দেখেছি অনেকটা রাজনৈতিক বক্তব্য তিনি দিয়ে দিয়েছেন। মাঝে মধ্যে তিনি ভুলে যেতেন যে তিনি রাষ্ট্রপতির পদে আসীন আছেন না তিনি রাজনৈতিক কোনো দলের পক্ষ থেকে বক্তব্য দিচ্ছেন। এই যে প্রেক্ষাপটটির মাধ্যমে তিনি বিগত সময়ের মুক্তিযুদ্ধের অনেক ভালো ভালো নেতৃত্ব বা মুক্তিযুদ্ধের বাইরেও যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন, দেশের অভ্যন্তরে নানান ক্রাইসিস সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, বিভিন্নভাবে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের শূন্যতা ওরা তৈরি করেছিল। কিন্তু চুপ্পু সাহেব ছিলেন খুব নীরব না শুধু, বরং সরব ছিলেন আওয়ামী লীগের বন্দনাতে। তো তারেক রহমান সাহেব এখানে টিট ফর টেট একটি গেম খেললেন আমার কাছে মনে হচ্ছে। তিনি চুপ্পু সাহেব একজন যেহেতু পদাধিকার বলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ মান্যবর একজন ব্যক্তিত্ব, তো ওনাকে তো বকা যাবে না, ওনাকে তো লাত্তি দেওয়া যাবে না, বেদা দেওয়া যাবে না, কিংবা কিল দেওয়া যাবে না। তো ওনাকে কি করা হবে, উনি যে সমস্ত কথাবার্তা পূর্বে বলতেন, যে বন্দনা আওয়ামী লীগের করতেন, তিনি চাইলেন যে উনি তারেক রহমান সাহেব ওনাকে বলছেন, আমার কাছে মনে হচ্ছে না চুপ্পু সাহেব ওই নিজের তাগিদেই ওনার যে অবস্থানটুকু বর্তমানে রাষ্ট্রের মধ্যে রয়েছে, তিনি যদি এই আসনে না থাকেন তিনি কি করবেন। তো তিনি চাইলেন কোনো না কোনোভাবেই বিএনপির একজন মদতপুষ্ট হওয়ার জন্য তিনি চেষ্টা চালাবেন, এটি তারেক রহমান সাহেব তার বিচক্ষণ বুদ্ধির মাধ্যমে তিনি বুঝতে পেরেছেন। তাই চুপ্পু সাহেবকে তিনি এখন পর্যন্ত ওনার পদে আসীন রেখেছেন
এবং আমরা দেখেছি চুপ্পু সাহেব এখন নিয়মিত বক্তব্য দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন্দ্র করে, বেগম খালেদা জিয়াকে, প্রয়াত বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, এবং খুবই ভালো ভালো এবং ফুলজুরিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একমাত্র কন্যা জাইমা রহমানকে তিনি সালাম দিচ্ছেন, যেটি নিয়ে অনলাইনে ভালো একটা সালাম দিতেই পারেন, কিন্তু সালাম দেওয়ার একটি ভঙ্গি রয়েছে, বিনীত ভঙ্গি রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি তিনি করছেন। আজকেও বক্তব্যের মধ্যে আমরা দেখলাম যে তিনি আওয়ামী লীগকে বলছেন আওয়ামী লীগের সময়ে এই রাষ্ট্র দুর্নীতির এক আখড়াতে পরিণত হয়েছিল। চুপ্পু সাহেবের এই 2026-এ এসে ওনার এই বোধোদয় হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে চুপ্পু সাহেবকে শুধুমাত্র রাখাই হয়েছে ওনার পূর্বের যে সমস্ত বক্তব্য ছিল, যে সমস্ত কৃতকর্ম ছিল, সেগুলো প্রায়শ্চিত্ত করানোর জন্য। এবং তারেক রহমান সাহেব বেশ সুস্পষ্ট চিন্তা ভাবনার মাধ্যমে ওনার যে ধী শক্তি রয়েছে, সেই ধী শক্তির মধ্যেই দিয়েই তিনি এই ধরনের সিদ্ধান্তে রয়েছেন এবং এখন পর্যন্ত থেকেছেন যে চুপ্পু সাহেবকে উনি এইভাবে রাখবেন। উনি বারবার পূর্বের যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পুরো উল্টো, ইউটার্ন বলা চলে, ইউটার্নমূলক বক্তব্য ওনাকে দিয়ে দেওয়াবেন। এটি হচ্ছে একটি অধ্যায়। চুপ্পু সাহেবকে এই আঘাতটুকু বা মৌন এই ধরনের উনি আঘাত পাচ্ছেন কিনা আমি জানি না, ওনাদের এই মানসিকতা আছে কিনা সেটি নিয়ে আমার সন্দেহ। তবে উনি বাস্তবিক করতে মানুষ ওনাকে বকাবকি করবেন, গালাগালি করবেন, রাষ্ট্রপতিকে যাচ্ছে তাই ভাবে বকবেন, কোনো রকম সম্মান রাষ্ট্রপতিকে দেখাবেন না, যদিও আমাদের দেখানো উচিত। এটি করার জন্যই এখন পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে চুপ্পু সাহেব রয়েছেন, আমাদের চুপ্পু সাহেব, আমাদের মাননীয় রাষ্ট্রপতি। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে সংসদ ভবনের মধ্যে এক বিদঘুটে প্রতিবাদ আমরা দেখলাম চুপ্পু সাহেবের বক্তব্যের সময়। এনসিপির হাসনাত সাহেব, তারপরে হচ্ছে আমাদের যে জামায়াতের আরো যারা রয়েছেন, এনসিপির আরো যারা সদস্য রয়েছেন, আমরা তাদেরকে দেখেছি বিরাট এক প্রতিবাদ তারা জানিয়েছেন। কিন্তু আনফর্চুনেটলি আমি যদি খুব এখন রম্য রসের ভেতর থেকে বের হয়ে যাই, তবে আমি বলতে পারি যে বিগত সময়ে এই চুপ্পু সাহেবের নেতৃত্বে কিন্তু আমাদের রাষ্ট্রপতির নেতৃত্বে বা রাষ্ট্রপতি কিন্তু শপথ পড়িয়েছিলেন যারা ইন্টারিম গভর্নমেন্টে এসেছিলেন তাদেরকে। আবার এই রাষ্ট্রপতি কিন্তু যারা এই যে আজকে আমরা সংসদ ভবনে যাদেরকে দেখতে পাচ্ছি সংসদে, তাদেরকে শপথ পড়িয়েছেন। এবং ক্ষমতায় আসীন হওয়ার কারণে বা আসীন হওয়ার জন্যে ওই সময়ে এনসিপি বলেন, জামায়াত ইসলামী বলেন, তারা চুপ্পু সাহেবের এই নেতৃত্বকে মেনে নিয়েছিলেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। এখনো তো সাংবিধানিক বাধ্যবাধকতায় চুপ্পু সাহেবই রাষ্ট্রপতি রয়েছেন, যেটি আমরা বলেছি তারেক রহমান সাহেব কি কারণে রেখেছেন আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন কেন রেখেছেন। তিনি কি ওনাকে মৌনভাবেই আঘাতটুকু করতেছেন, মানসিকভাবে ভেঙে দিচ্ছেন কিনা জানি না, বাট সাংবিধানিক সিস্টেম অনুযায়ী চুপ্পু সাহেব এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদের মধ্যে রাষ্ট্রপতির একটি ভাষণ থাকে, দিক নির্দেশনামূলক বক্তব্য থাকে, চুপ্পু সাহেব সেটি করেছেন। সো এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের জাতীয় সংসদের আজকের দীর্ঘ 17 বছর পরে যে কাঙ্ক্ষিত অধিবেশন ছিল সেই অধিবেশনটুকু শেষ হয়েছে এবং আমরা এখন দেখার বিষয় সামনের সময়ে এই সংসদে এই সংসদ সদস্যরা কতটুকু প্রতিযোগিতামূলক এবং কতটুকু সাবলীল গঠনমূলক আলোচনার মাধ্যমে রাষ্ট্র এবং দেশের কল্যাণ সাধনে কাজ করেন, সেই বিষয়ে এখন আমাদের জনগণ হিসেবে, আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের এখন এই বিষয়টি দেখার বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চুপ্পু সাহেবের দিকে নজর রাখুন। এবং অনলাইনে আজকে খবর রাখলে বুঝতে পারবেন চুপ্পু সাহেবের কি অবস্থা, এক নাস্তানুভূত অবস্থার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।